অর্নিতা, তোর জামাই পাগল, পাবনা পাঠা। অনিতার সাথে যোগাযোগ না করতে পেরে অর্ণব আর তার আব্বু ছাড়া বাকি সকলকেই সে ফোন করে করে বউকে চাই বলে পাগল করে দিয়েছে। সেদিন সকল লজ্জা কাটিয়ে সে প্রথম ধমকে উঠেছিল সে। এই, তোমাকে বিদেশে কে যেতে বলেছে? হ্যাঁ, বউ কি চুরি হয়ে গেছে? একটা দিন কথা না হতে এমন করতে হবে? লোকে কি ভাববে এসব দেখলে? দুনিয়ায় কি আর কারো বউ নেই নাকি? কে কি ভাবলো সেই নিয়ে রিদওয়ানের মাথা ব্যথা নেই। তার এক কথা, আমার বউ নিয়ে আমি অস্থির হব না তা কি করে হয়? কত সাধের বউ আমার। এরপর সত্যি আর মুখ খোলার জনি অনিতা, তবু রোজ কপট রাগের ভান করে। চোখের পলকে যখন মাস কতক পেরিয়ে অনিতার পরীক্ষার ফল প্রকাশ হলো, সেদিন থেকেই শুরু হয়েছিল আরেক পরীক্ষার পড়া। মেডিকেলে চান্স পেতেই হবে। রিদওয়ান জোর খাটিয়ে কথাটা বললেও মনে মনে সে ভেবেই নিয়েছে, সরকারিতে চান্স না হলে সে টাকা ঢালবে খুব, বেসরকারিতে না হয় পড়বে তার বউ। এই নিয়েও তার বেড়েছে ব্যস্ততা। অনিতা পড়ায় ব্যস্ত, রিদওয়ান কাজে। পর্তুগালে লিসবনে গিয়েছিল সে এক বন্ধুর মাধ্যমে কাজ পেয়ে। কাজটা ছিল কোনো এক রেস্টুরেন্টে। পার্ট টাইম জব পেয়ে গেলেও পরবর্তীতে আরো অনেক খোঁজ নিয়ে সে যুক্ত হয়েছে কার কোম্পানিতে। প্রথম প্রথম পর্তুগিজ না জানার ফলে রেস্টুরেন্টের জবটাতে ভীষণ ঝামেলা পোহাতে হতো। দ্বিতীয় জবটার সময় কিছুটা শিখা হয়ে গেছে সে দেশীয় ভাষা, তার উপর সেখানে ইংলিশটাই বেশি কাজে দিয়েছিল। দুজনের দুদিককার পরিশ্রম একটাই, স্বপ্নের পেছনে ঢালছিল তারা। বিদেশে এসে মা ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক থাকলেও সম্পর্কের সুতো ঢিল হয়ে গেছে বাবার সাথে। বাসার শেখ খোঁজ নেন না ছেলে, আর ছেলেও সরাসরি নেয় না বাবার খোঁজ। তবুও ভালো কাটছে জীবন ছন্নছাড়া রিদওয়ানের। আপাতত তার অপেক্ষা শুধু অর্ণের ভর্তি পরীক্ষার ফল জানার। সময়গুলো খুব ফ্যাকাশে কাটছে নুপুরের। ভর্তি পরীক্ষা দেওয়ার আগে থেকেই যোগাযোগ কমে আসছে অনিতার সাথে। না চাইতেও বান্ধবীকে স্পেস দিতে হচ্ছে, এ যেন বড় দুঃখ তার। আজকাল তো কোনো বাহানাতে অনবকেও দেখার সুযোগ নেই। সকালে নাস্তা সেরে কিছুক্ষণ নিজের ঘরে এটা সেটা নিয়ে 10টার পর টিভি খুলে বসে বিখ্যাত সব জলসা আর জি বাংলার সিরিয়াল দেখতে। জীবনের সবচেয়ে অপছন্দের কাজটাই ছিল তার বাংলাদেশের নারীদের অতি প্রিয় সব সাংসারিক কূটনীতি সমৃদ্ধ সিরিয়ালগুলো। অথচ পড়াশোনার বিরতিতে ছোট মায়ের সঙ্গ তাকে সে সবই দেখার অভ্যাস করে দিয়েছে। প্রায় 11টা পর্যন্ত এসবের সময় ব্যয় করে আস্তে ধীরে বাথরুমে ঢোকে সে। গোসল, নামাজ আর খাওয়ার পর 1 ঘন্টার ভাত ঘুম শেষে 3:30টায় বের হয় টিউশনিতে। 4টা থেকে টিউশনি তার স্থান ও বাড়ি থেকে রিক্সার 10 মিনিটের রাস্তা। তবু সে আগেই বেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলে পথটুকু। আজকাল সময় খরচের জন্যই যেন তার এই পায়ে চলা পরিশ্রম। মন খারাপ হয় অনবকে ভেবে। সে মন খারাপটুকু কেউ যেন চলতি পথে টানতে টানতে ক্লান্ত করে দিতে চায়। পাষাণ সে জল্লাদকে মনে করে লাভ কি তার? সে ব্যক্তি জানে তো তার মনের ঘরের তাণ্ডব চলে লোকটার, অথচ কি অনায়াসেই না তাকে এড়িয়ে চলে মানুষটা। সেদিন তো তার জন্মদিন বলেই এসেছিল অনিতা তাদের বাড়িতে। নূপুর ভেবেছিল লোকটার কানে পৌঁছবে তার জন্মদিনের কথা, আর তা জেনে নিশ্চয়ই একটাবার শুভেচ্ছা জানাবে। কিন্তু লোকটা সব জেনেও উইশ করেনি। এমনকি অর্ণিতাকে দিতে এসে তাদের গেটের বাইরে দাঁড়িয়েছিল। নূপুরের বাবা কত করে বলল, ভিতরে এসো, একটু বসে যাও। শুনল না সে কথাটা। সেদিনের কথা ভাবতে ভাবতে নূপুর পৌঁছে গেল ছাত্রীর বাড়ির দরজায়। এমনই হয় তার আজকাল। লোকটার কথা ভাবতে ভাবতে কোথা থেকে কোথায় এসে পৌঁছে যায় টেরই পায় না। হতাশ নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতর ঢুকে যায় নূপুর। তাকে ভেতরে ঢুকতে দেখে উল্টো দিকে পা বাড়াই অর্ণব। হ্যাঁ, অর্ণব রোজই এমন করে। কবে থেকে ঠিক মনে পড়ে না তার। সে আনমনেই এসে দাঁড়ায় এই পাড়ার মোড়ে। যেদিন প্রথম সে নূপুরকে পাশে বসিয়ে পৌঁছে দিয়ে গেল তার ছাত্রের বাড়িতে, সেদিনের পর হঠাৎ করে সে এসে উপস্থিত হয় এখানটায়। রোজ ঠিক এ সময় তার অবচেতন মন অপেক্ষা করে এই মেয়েটাকে এক পলক দেখার জন্য। তোলপাড় করা বুকের ভেতর টিমটিমে এক আলো হয়ে ধরা দিচ্ছে মেয়েটা তাকে। মাঝে মধ্যে ইচ্ছে হয় এগিয়ে এসে আদেশ করে, চলো তো আমার সাথে, একটা দুপুর কাটিয়ে নেব নিরালায় কোনো নির্জনকে। পর মুহূর্তে মনে হয় এই অন্যায় সে কি করে করবে। বহুদিন ধরে খালুজান তার প্রতি বিরূপ আচরণ করছেন। ভয় হয় অর্ণিতাকে নিয়ে। তিনি বোধহয় রিদওয়ানের বিয়েটা নিয়ে খুশি নন। তার উপর বৃষ্টির আচরণ তাকে ভীত করছে অনেক বেশি। জটিল জীবনটাকে কিছুতেই সরল সমীকরণে আনা যাচ্ছে না বলেই আরো বেশি করে লুকিয়ে রাখছে নিজের অনুভূতিকে। নূপুর মিষ্টি একটা মেয়ে, প্রাণ চঞ্চল আর ভালো একটা মেয়ে। সে ভালো থাকুক তার জগতে। অর্ণবের জীবনের প্যাঁচ লাগা জালের ভেতর আটকে গেলে তাকে ছটফটিয়ে দম ত্যাগ করতে হবে, এমনটা ভেবে আরো আড়াল হয়ে যায় অর্ণব। নিজের মতোই সবটা ভেবে ভেবে আর এগোই না আসে। কিন্তু আজ ঠিক ধরা খেয়ে গেল। অর্ণব ভেবেছিল নূপুর তাকে দেখেনি,
সেও এবার জায়গাটা ত্যাগ করার জন্য পা বাড়াতেই পেছন থেকে ভেসে এলো চেনা স্বর। পুরুষ মানুষ কাপুরুষ হয় জানতাম, তাই বলে এতটা আজ বুঝতে পারলাম। মানে? রোজই মনে হতো কেউ বুঝি নজর রাখছে, হাতে নাতে চোর ধরেই ফেললাম। ফুর্তির সঙ্গেই বলেছে নূপুর। অর্ণব কপাল কুঁচকে দাঁতে ঠোঁট চেপে নির্বিকার দাঁড়িয়ে আছে নূপুরের দিকে তাকিয়ে। এভাবে তাকাচ্ছেন কেন? বোকার হদ্দ দেখলে আর কেমন করে তাকানো যায়? ধরা খেয়ে এখন ড্রামা করছেন। আপনি সব সময়ই আসেন, আমি টের পাই। কি দেখেন রোজ? শেষের কথাটা বড় আকুলতা মিশিয়ে বলল নূপুর। অর্ণবের খারাপ লাগছে মুখের উপর মিথ্যে বলতে, তবুও বলতে হবে। একটা কাজে এসেছিলাম, ব্যাপারটা কাকতালীয়, তাই যেচে কোনো ভুল ধারণা পুষে ফেলো না। কাকতালীয়? হ্যাঁ। বুকে হাত রেখে বলুন তো। তুমি না টিউশনিতে এসেছিলে, এখানে দাঁড়িয়ে বকবক করছো কেন? যাচ্ছি। ঢং দেখলে আর বাঁচি না। লুকিয়ে রাখেন নিজের আবেগ। একদিন আমার জন্য ঠিক কাঁদাবো আপনাকে বেটা জল্লাদ। কিছু না কিছু তো ফিল করিসই, বললে কি হয়? নাকি আমি কালো বলে অবহেলা করছিস? বিড়বিড় করতে করতেই চলে গেল নূপুর। দীর্ঘশ্বাস ফেলে অর্ণব চলে গেল জায়গাটা ছেড়ে। সত্যি সে ফিল করে নূপুরকে, ফিল করে সে আবছা ভরে দেখা শ্যামা কন্যার তেল চিটচিটে মুখের মায়াকে, ফিল করে সে ভেজা চুলের স্নিগ্ধতায় ডোবা মেয়েটাকে। কিন্তু তার ভাগ্য যে বড্ড দুর্ভাগা। ঠিকই বলে গেল মেয়েটা। কাঁদতে হবে তাকে এই মেয়েটার জন্য, যদি নিজেকে এখনই না সামলায়। যতদিন গড়াবে হৃদয়ের দুর্বলতা, ততই হবে গাঢ়। ব্যাগ প্যাক গুছকাছ হতেই ছানা হাঁফ ছেড়ে বসলো অনিতা। নূপুর অনিতা জীবনে কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর এটাও তো একটা। মনে প্রাণে অপেক্ষা করছিল এই দিনগুলো, যেদিন অর্ণব এসে বলল, রেজাল্ট বেরিয়েছে অর্নি, রিদওয়ানকে বলে দে টিকিট কাটতে। টিকিট? আটকে উঠেছিল অনিতা। তবে কি সে চান্স পায়নি কোথাও? তাকে আরো একটু ভরকে দিয়ে অর্ণব নিজেই কল করলো রিদওয়ানকে। হ্যালো রিদু, টিকিট কাটতে হবে রে। অর্ণব আর কথা শেষ করতে পারেনি। তার চোখ পড়েছে অনিতার মুখে। নোনা জলে গাল চিকচিক করছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার দমকে দুলকে উঠেছে তার শরীর। তা দেখে দুষ্টুমিতে রাশ টেনে টেনে বলে উঠল, হলে সিটের ব্যবস্থা করব নাকি বাইরে কোনো ফ্ল্যাট বাড়ি ঠিক করব বলতো? সেদিন প্রথমবার ভাইয়াকে দেখলো কিরকম মজা করতে। টিকিটটা বলেছিল চট্টগ্রামের জন্য। অনিতা চট্টগ্রামে চান্স পেল, সেই সাথে পেয়ে গেল তা জেনে অর্ণব বোনের সাথে একটু মজা করতে চেয়েছিল। বোকা মেয়েটা ভেবেছে সে চান্স পায়নি বলে রিদওয়ান ফিরে আসবে। পরে বুঝলো তার চট্টগ্রামের টিকিটের কথা বলছে। সেই থেকে গোছগাছের শুরু, কি নেবে না, এই করতে করতে কখনো রিদওয়ান, কখনো অর্ণব, আর কখনো খালামণির দ্বারা। শেষ পর্যন্ত কাপড় চোপড় ছাড়া কিছুই নেওয়া হচ্ছে না। আজ জোর করেই নূপুরকে আনা হয়েছে তাদের বাড়ি। কথা ছিল বৃষ্টি আপুও আসবে, কিন্তু কোনো একভাবে নূপুরের কথা জানতে পেরে এলো না বৃষ্টি। অনেক আগে থেকে কেন যেন মেয়েটা শ্যামা কন্যাটাকে সহ্য করতে পারে না। অনিতার বিয়ের দিনে ও বেশ সূক্ষ্মভাবে তাকে এড়িয়ে গেছে সে। কিন্তু আজকে নূপুর আসবে শুনে মুখের উপর কিছু কথা বলে দিয়েছিল। অনির মন খারাপ হলেও ঠিক বুঝে ওঠেনি এমন কি করলো সে যার জন্য বৃষ্টি আপু রেগে গেল। আমার খুব খিদে পেয়েছে অর্নি, চায়ের খিদে। একটু বস, আমি আনছি। আচ্ছা। অনিতা ঘর ছেড়ে বের হতেই নূপুর হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। বৎসরেরও বেশি সময় হলো নূপুরের এই বাড়িতে যাতায়াত চলছে। প্রথম দিকে সংকোচ হলেও ধীরে ধীরে তা দূর হয়েছে। অর্ণবকে নিয়ে মনের ভেতরের স্নিগ্ধ অনুভূতি এখন অনেকটা শিথিল, শান্ত। এর কারণ বোধহয় বাড়িতে লেগে থাকা তার বিয়ের আলোচনাই মূল কারণ। আজ সকালে এই বাড়িতে পা রেখে টের পেয়েছে অর্ণব বাড়িতে নেই। তবুও অস্থির হয়নি সে লোকটাকে দেখার জন্য, যেন এটাই স্বাভাবিক তার জন্য। অথচ মাস 2 আগেও কেমন পাগল পাগল লাগতো ওই জল্লাদ মুখে মানবের এক পলক দর্শনের অপেক্ষায়। এই নে, চা করা হলো না ভাইয়ের কফির জন্য। কফির একটা মগ নূপুরকে এগিয়ে দিয়ে পাশে বসল অনি। মুহূর্তেই ফোন বাজলো, তার রিদওয়ান কল করেছে। কল ধরতে ওপাশ থেকে উত্তেজিত স্বর, ব্যাগ গোছানো হয়ে গেছে? হ্যাঁ। বের হবি কখন? কাল ভোরে। শুভকামনা। আর কি বলা যায় বলতো? আমার জন্য শুভেচ্ছা সম্ভাষণ আমি বলে দেব? বউকে শুভেচ্ছা জানাতে হয় বুকের মাঝে চেপে ধরে, ললাটে উষ্ণ স্পর্শে। আমার নসিবে তো তেমন কিছু নেই রে। এক কাজ করলে হয়,
আমি চলে আসি, তারপর সবটা পূরণ করব। হা হুতাশে ভরা রিদওয়ানের কণ্ঠ। সত্যি তার খুব ইচ্ছে করে অনেকে একটা বার বুকে চেপে ধরে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিতে। কবে আসবে সেই দিন ভাবতে বুকের ভেতর ফাঁপা লাগে। দুজনে কথা চলতে লাগলো, আর নূপুর বিছানায় বসে কফির মগেই তাকিয়ে আছে নিষ্পলক। সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবেই তাকে। ভেবেছিল ঘন্টা দুয়েক থেকেই চলে যাবে, তার হলো কই। অনিটা বড্ড আপন তার এই জীবনে। নিজের আত্মা আর আত্মীয় বলতে এক হই তো আছে। মা নেই, বাবা থাকলেও বন্ধুত্ব নেই বাবার সাথে। যা আছে শুধুই আদর স্নেহের সম্পর্ক, যেমনটা সাধারণত হয়। স্কুল জীবনে বান্ধবী তেমন হয়নি। তার কলেজে এসে প্রথম এই শান্ত শীতল মেয়েটাই তার কাছের হলো। বলতে নেই, তার চঞ্চল ছটফটে স্বভাবটাকে নিশ্চুপে গ্রহণ একমাত্র অনিতাই করেছিল বলে গড়েছে তাদের এই মজবুত বাঁধন। অনেক কথা বলে ব্যস্ততায় নূপুর কফিতে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করছিল। দরজায় ঠকঠক শব্দ হতে চোখ তুলে সে চাইল সেদিকে। অর্ণব দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। শিরশির করে উঠল তার মেরুদণ্ড। ওই কেমন দৃষ্টি! কথা ছিল আমার, একটু নিচে আসবে? কথাটাই মিনতি ছিল কি আদেশ ঠিক বোঝা গেল না। আধ খাওয়া কফি সহ মগটা খাটের উপর রেখে নূপুর পা বাড়ালো অর্ণবের দিকে। অর্ণি তখনও বারান্দায় দাঁড়িয়ে রিদওয়ানের সাথে কথায় ব্যস্ত। কাল ভোরেই অর্ণি চট্টগ্রামে চলে যাবে। আমি আজ একটু বাড়ি যাই। কেন? আর কখনো ফিরবে না তোমার বোনজি? বাসার শেখের কথার ধরনই থমকে গেছে নাইনা। মেয়েটা কাল গেলে প্রথম সেমিস্টারের আগে আর ঢাকায় ফিরবে না, এ কথা তিনি আজাদ করতে পারেননি। এদিকে তিনি নিজেও মেয়েটাকে দেখতে অত দূরে যেতে পারবেন না জানেন বলেই আজ যেতে চাচ্ছিলেন। কত সাধ করে মেয়েটার পছন্দের হায়দ্রাবাদি বিরিয়ানি রেঁধেছে নিজ হাতে। নিজ হাতে না খাইয়েও শান্তি পাবেন না। আজ কতগুলো মাস হয়ে গেল অনিতে এই বাড়িতে পা রাখেনি। কে জানে কখনো রাখতে পারবে কিনা। রায়না মনে মনে খুব কষ্ট পান স্বামীর আচরণে, তবু মুখ ফুটে কিচ্ছু বলেন না। শেষ পর্যন্ত বিরিয়ানি বক্সে ভরে রিমাকে দিয়ে পাঠিয়ে দিলেন ও বাড়িতে। বৃষ্টি বসেছিল তার বাবার পাশে আজকের সকালের পত্রিকা নিয়ে। বাবা মায়ের কথা শুনে তার বিরক্ত লাগলো, খুব রাগও হচ্ছে। এই যে সামান্য বিরিয়ানি নিয়ে একজন মন খারাপ করেছে, এটা কিছুতেই হতো না যদি সে যেত। সে নিজেই আব্বুকে বলে আম্মুর যাওয়ার ব্যবস্থা করে দিত, কিন্তু এখন তো সে নিজেই যাচ্ছে না। সব দোষ ওই কালী মেয়েটার। মনে মনে বৃষ্টি ওই মেয়েটাকেই গালি শোনাচ্ছে। রাতটা থাকার জন্য বড় জোরাজুরি করেও নূপুরকে রাজি করানো গেল না। অনিতা বুঝতেই পারছে একটুখানি সময়ে এমন কি হয়ে গেল যার জন্য নূপুর বেঁকে বসল। প্রথমে তো তার কথাতে রাজি হয়েছিল, রাতটা থাকবে, সকালে দাদির সাথে নাস্তা করে তারপর যাবে সে। রিদওয়ানের সাথে কথা শেষ করে অনিতা তাকে রুমে খুঁজে পায়নি। নিচে গেলে দেখতে পায় বাগানের দিক থেকে অন্য মনস্ক হয়ে আসছে সে। একটু দূরে চোখ পড়ল ভাইয়ার রাগান্বিত মুখটা। কিছু কি হয়েছে দুজনাতে? হবে বোধ হয়। রিদওয়ান অনেক আগেই তো বলেছিল ভাইয়া নূপুরের মাঝে কিছু চলছে। অনিতা ইনি ঘাটায়নি কাউকে। তার আত্মকেন্দ্রিক স্বভাব আর চিন্তা চেতনায় তাকে বারংবার চুপ রেখেছে। মনে মনে অপেক্ষা করে গেছে সঠিক সময় হলে তারাই কিছু জানাবে, কিন্তু আজকের দৃশ্য দেখে ভয় হলো। তারপরে নূপুর কেমন যাওয়ার জন্য উতলা হয়ে গেছে। রিমন ভাইও ঠিক সে সময় এসে উপস্থিত হলো বিরিয়ানি নিয়ে। বেশি সময় নেই, রিমন আবার অফিসেও যাবে, তাই সে দ্রুতই অনির সাথে কথা বলে বিদায় নিচ্ছিল। অমনি এসে নূপুর বলল, রিমন ভাইয়া আমাকে কি সাথে নেওয়া যাবে? নূপুর ততক্ষণে একদম প্রস্তুত হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল। রিমন তার সহজাত প্রবৃত্তিতেই জবাব দিল, কেন নয় সুন্দরী, চলো চলো। থেকে জানা নূপুর। না অর্নি, কাজ আছে বাড়িতে। বাবা ফোন করেছে তাড়াতাড়ি ফিরতে। থাকো না বুবু, অর্ণব, আয়শা, দিয়া। দাদিকে থামিয়ে দিয়ে নূপুর বলল, না দাদি, রিমন ভাইয়ার সাথেই বাজার পর্যন্ত চলে যাই। বাজারের মোড় থেকে রিক্সা নিয়ে চলে যাব। অর্নি আর কিছুই বলতে পারেনি। নূপুর চলে গেল সন্ধ্যের অনেক আগে। অর্ণব লাঞ্চ না করেই বাড়ি থেকে বেরিয়েছিল। মূলত নূপুরের উপর রাগ প্রকাশ করতে অপারগ হওয়ায় সে অফিসে ফিরে বসেছিল চুপচাপ নিজ কেবিনে। মাথা ঠান্ডা করে ভেবে নিয়েছে রাতে ফিরে আরেকবার কথা বলবে মেয়েটার সাথে। কাজে কর্মে মন বসলো না তার ঠিকঠাক, তাই সন্ধ্যের পরই বাড়ি ফিরে এলো। বাড়িতে নূপুরকে না দেখতে পেয়ে আমতা আমতা করে অনিকে জিজ্ঞেস করলো, তোর বান্ধবী চলে গেছে? অনি বিষয়ে চেপে মাথা নেড়ে জবাব দিল, রিমন ভাইয়ার সাথে বেরিয়েছিল। জবাবটা বোধহয় প্রচন্ড ক্ষুব্ধ করলো অনবকে। ক্ষুরধার মুখটাতে ধার আর দ্বিগুণ হয়ে উঠল তার। অনি কিছু বলতে চেয়েও চুপ রইল রিদওয়ানের কথা মনে করে।
সে তাকে আগেই সতর্ক করেছিল অর্ণব নূপুরের মাঝে কিছু চলছে, এই নিয়ে সে যেন একবারই কিছু বলে না বসে কখনো। সময় একদিন ঠিক করে দেবে তাদের গন্তব্য। অনি চলে গেছে চট্টগ্রামে। নতুন পরিবেশ, পড়াশোনা নিয়ে ব্যস্ততা, সেই সাথে রিদওয়ানকেও সময় দেওয়া, সব মিলিয়ে কিছুটা আলগা হয়েছে সবার সাথে যোগাযোগ। শুরু হয়ে গেছে নূপুরেরও নতুন ভার্সিটিতে ক্লাস। সে ঢাকারই একটা ভার্সিটিতে থাকতে পেরেছে, এই যেন তার জন্য ঠিকঠাক। এখন আর আগের মতো উচ্ছ্বসিত সময় কাটে না তার কিছুতে। ক্লাস, টিউশন আর বাড়ি এই করেই হাঁপিয়ে উঠেছে অল্প কিছুদিনে। তার উপর অর্ণবের সাথে শেষবার হওয়া কথোপকথন মনে হলেই ভেতরটা তার ভেঙে ছুঁড়ে একাকার হয়ে যায়। লোকটাকে শেষ পর্যন্ত তার দিকে আগ্রহের সাথে আগাতে চাইছে, নইলে অমন করে কেন বলল? ও পাড়াটা ভালো নয়, সন্ধ্যের পর বের হলে আমায় নক দিও, অথবা আঙ্কেলকে বলবে তোমায় নিয়ে যেতে। পরে যে ঘরের শত্রুই ঘাতক হয় বেশি, এই কথাটা অর্ণব মনে প্রাণে বিশ্বাস করে। চোখ কান খোলা রেখেও সেসব শত্রুকে প্রতিরোধ করা মুশকিল, এ কথাও তার জানা। বিগত সময়গুলোতে খুব সতর্কতার সাথে সে খুঁজে বেরিয়েছে তার মূল শত্রু কে আর কেন। সন্দেহের তীর বংশেরই লোকদের উপর ছিল, কিন্তু তারা ঠিক কতটুকু খতরনাক তা ঠাউর করতে পারছিল না। অনেকে নিয়ে মস্ত যে ভয় ছিল তা এখন নেই অনেকটা। খালুজান ছেলের বিয়ে নিয়ে রুষ্ট এ কথা তার জানা, তবুও মন বলে ঠিক হয়ে যাবে সব। কিন্তু ঘর কোণে শত্রুর বিষ দাঁত কেমন করে খুঁজেছে বের করবে সে। ব্যাংক লোন ক্যান্সেল হওয়ার ঘটনা ঘটেছে আরো 10-11 মাস আগে। তখন অর্ণি ঢাকাতেই ছিল। সে নিয়মিত কলেজে যেত, আর তখন আতঙ্ক ছিল কেউ অর্ণবকে ফলো করে। অর্ণি তার কলেজের আশেপাশেও দেখা গেছে সেই লোকটাকে। তাতে শতভাগ নিশ্চিত হয়েছিল বিপদ শুধু তার একার নয়, বরং তার বোনের আশেপাশেও ঘুরছে। সন্দেহ দূর করতে আর বিপদ এড়াতে অর্ণব নিজে একজনকে রেখেছিল অর্ণিতার সেফটির জন্য। তবে লোকটার কাজ ছিল আড়ালে থেকে অর্ণিকে নিরাপদ রাখা। এরই মাঝে ঘটে গেছে কত শত ঘটনা। অর্ণবের লোন ক্যান্সেল হওয়া, জমির দলিলের আসল কপি গায়েব, শিবলির সাথে অর্ণির বিয়ে ঠিক হওয়া, রিদওয়ানের সাথে বিয়ে হওয়া, এসবের মাঝে হঠাৎই অর্ণবের উপলব্ধি হলো বিপদ কেটে গেছে। আদৌ কেটেছে কিনা তখনও অর্ণবের সঠিক জানা নেই। সে মনের কথাটাই ঠিক ধরে নিয়েছিল। তার ধরে নেওয়া ভাবনাটা যে কত বড় ভুল ভাবনা তা সে আজ টের পেল নূপুরের সাথে দেখা করার সময়। আজ হঠাৎই তার মনে হলো নূপুরকে সে মিস করছে। যেন মিস নয়, একেবারে অন্তর পুড়ে যাওয়া কমতি যাকে বলে, ঠিক তেমনটাই অনুভূতি। গত কয়েকদিন জোর জবরদস্তি সে চেষ্টা করছিল মেয়েটাকে মন থেকে সরিয়ে ফেলতে। তার সেই চেষ্টাই বিফল হলো শেষ অবধি। যত ভুলতে চাই ততই মনে পড়ে, আর এটাই স্বাভাবিক। আমরা ভুলে থাকার চেষ্টায় প্রতিনিয়ত মনে করতে থাকি, জিনিসটাই বুঝে উঠতে পারি না। পরিচয়ের শুরু থেকে কড়া দৃষ্টিতে অবহেলা করা, এড়িয়ে চলা মেয়েটা শক্ত খুঁটির নাই কবে যেন ঘেরে বসলো অর্ণবের হৃদয়। টের পেল না সে, আর তাতেই আজ উতলা হয়ে পৌঁছে গেল নূপুরের ভার্সিটির সামনে। বাইক দাঁড় করিয়ে দাঁড়িয়েছিল গেটের একপাশে। জানা নেই কখন নূপুর বের হবে, তাই প্রস্তুতি নিয়ে এসেছিল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার। তার অপেক্ষার সময় খুব বেশি লাগেনি। ঘন্টাখানেক পর প্রায় কড়া রোদের দুপুরটাতেই দেখা মিলল শ্যামাকন্যা। নূপুর উদাস মুখে শুষ্ক চোখে দৃষ্টি নিচে রেখে বের হতেই কানে এলো অর্ণবের ডাক। এই প্রথম, হ্যাঁ, পরিচয়ের বছর 2.5-3 মাঝে প্রথমই বোধহয় অর্ণব তাকে নাম ধরে ডাকল। এই ডাক কান পেরিয়ে অন্তঃস্থলের গভীরে কোথাও গিয়ে স্পর্শ করল নূপুরের। গায়ে পায়ে শিশিরের অনুভূতি, হৃদস্পন্দনে উঠল ঝড়, ঝঙ্কার তোলা স্বরের স্পষ্ট উচ্চারণ নূপুর। এই ডাক শুনে জবাব দিতেও যেন ভুলে গেল সে। জবাবের অপেক্ষা না করে অর্ণব এগিয়ে এসে বলল, টিউশনি আছে এখন? মাথা নেড়ে না জানাই নূপুর। একটু কথা ছিল আমার, একটু সাথে আসবে? আগের বার ঠিক এমন করেই বলেছিল না লোকটা। কথা ছিল আমার, একটু নিচে আসবে? ভয় হলো সেদিনের মতো আবারও বলবে না তো? কেন জ্বালিয়ে মারছো আমায়? এখন তো সে আর অর্ণবকে কল মেসেজ দেয় না। সেদিন অর্ণি যখন বারান্দায় ফোনে কথা বলে তখন অর্ণবের ডাকে নূপুর নিচে গিয়েছিল। বসার ঘরে তারা ব্যতীত অন্য কেউ ছিল না। অর্ণব কোনো ভনিতা না করে সরাসরি বলে বসল, কেন জ্বালিয়ে মারছো আমায়? আগে বারণ করতাম, তবুও কল মেসেজ দিয়ে বিরক্ত করতে করতেই একদিন আমার অভ্যাসে জায়গা নিয়ে এখন আবার ঢং জড়েছ আমাকে এড়িয়ে চলার। ফাইজলামও পেয়েছ? সবকিছুই ফাইজলামও মনে হয়? নূপুরের মন সতর্ক করলো তাকে দরকার নেই লোকটার কথা শোনার। আমাকে বাড়ি ফিরতে হবে এক্ষুনি। আমি বেশি সময় নেব না।
একটুও দেরি করা যাবে না, বাবা ফোন করেছে জলদি ফেরার জন্য। প্রতিটা কথা নূপুর অন্যদিকে তাকিয়ে বলছে। অর্ণবের মনে হলো ইচ্ছে করেই দৃষ্টি লুকিয়েছে নূপুর। সে আর জোর করেনি তাকে। নূপুরও দ্রুত চলে গেল জায়গাটা থেকে। নূপুরের প্রস্থানের পরই অর্ণবের চোখে পড়ল রাস্তার বিপরীতে থাকা একটা লোককে। অনেকদিন পর দেখলেও তার চিনতে ভুল হয়নি এই বেটে খাটো লোকটাকে। এই লোক তাকে অনেকবার ফলো করেছিল, সে কয়েকবার লোকটাকে ধরার চেষ্টা করেও ধরতে পারেনি। আজ আর সময় নষ্ট না করে সে দৌড়ে নেমে গেল রাস্তায়। নূপুরের এড়িয়ে যাওয়াটা তাকে খুব পীড়া দিচ্ছে। সেই সাথে পুরনো এই শত্রুপক্ষে নজরদারি তাকে শঙ্কিতও করলো। হঠাৎই খেয়াল হলো তার পাশে নূপুরকে দেখে ফেল না তো, তার সাথে সাথে মেয়েটারও বিপদ হবে না তো আবার। সে আর কিচ্ছুই ভাবতে পারে না, দিক বিদিক ভুলে লোকটাকে ধরতে এগিয়ে যায় সামনে। রাস্তার দুপাশ থেকে চলন্ত গাড়ি ছুটছে, তাও যেন চোখে পড়ল না। রাস্তার এপাশ থেকে ওপাশে পৌঁছানোর ঠিক আগে ঘটল ঘটনাটা। ডান পাশ থেকে দ্রুত বেগে ছুটে আসা সিএনজির ধাক্কা খেয়ে ছিটকে পড়ল অনূপ কিছুটা দূরে। মুহূর্তে লোকের ভিড় জমে গেল রাস্তায়। অনূপ শুধু বোকার মতো তাকিয়ে রইল তাকে ঘিরে রাখা মানুষগুলোর দিকে। কাঁদতে কাঁদতে টিফিন কেরিয়ারে খাবার গুছিয়ে নিচ্ছে বৃষ্টি। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই কান্না, রিমনের ধমক। কাল শেষ রাতেই বাসায় ফিরেছে অনিতাকে নিয়ে। সে মেয়েও কান্না করে কানে তবদা লাগিয়ে দিয়েছে। আজ আবার বৃষ্টি। মেজাজের পারও দুচুতে উঠেছে তার এখন। অর্ণবের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে রিমনই করেছে সকল ছুটাছুটি। কাল ঘটনাস্থল থেকে কেউ একজন অর্ণবের ফোন অক্ষত অবস্থায় পেয়ে কল করেছে তাকে। সর্বশেষ কলটা তারই ছিল, ব্যক্তিগত কোনো কাজে। তাই রিসেন্ট কলে তাকেই পেয়েছে লোকটা। কিন্তু দুর্ভাগ্য, তাকে দুর্ঘটনার কথা জানালেও ফোন আর ফেরত দেয়নি। সে যা হোক, যথাসময়ে খবর দিয়েছে এই ঢের। রিমা নিজে গিয়ে অর্ণবকে হাসপাতালে ভর্তি করেছে। পায়ের হাড়ে চিড় ধরেছে, হাত ভেঙেছে, সেই সাথে ডান গালটাও চোট পেয়েছে। ফলে হাত, পায়ে প্লাস্টার আর মুখটা ফুলে ঢোল হয়ে আছে। সন্ধ্যের মধ্যে তার চিকিৎসা প্রদান সম্পন্ন হলেও জ্ঞান ফিরেছে আজ ভোর 4টার দিকে। কাল তাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়ে সে আবার ফ্লাইট ধরে চট্টগ্রাম গিয়েছে অনিতার হলে। ফিরতেও চেয়েছিল ফ্লাইটে, কিন্তু সম্ভব হয়নি বিধায় ক্যাব নিয়ে রাতভর জার্নি করেছে। সারা রাস্তা অনি কেঁদে কেটে হয়রান। হাসপাতালে পৌঁছে অনেককে রেখে বাড়ি ফিরে ঘন্টা 2 ঘুমিয়ে আবার জুড়েছে অফিসে। দুপুরে বাড়ি ফিরে গোসল সেরে লাঞ্চ করতে কানে এলো বৃষ্টির কান্না। রান্নাঘরে দাঁড়িয়ে খাবার গোছাচ্ছে আর নাকি সুরে কাঁদছে, কারণ জিজ্ঞেস করলে জানতে পারলো অর্ণব ভাইয়ার কথা মনে করেই কাঁদছে। সেই থেকে আধ ঘন্টা পেরিয়ে চলছে এই কান্না। রিমা নিজের ঘরে ফিরে গাড়ির চাবি আর ফোন নিয়ে বৃষ্টিকে ডাকলো। কান্না শেষ হলে বের হ, আমি আর দেরি করতে পারবো না। চোখে মুখে পানি ছিটিয়ে দ্রুত নিজেই ঘরে ঢুকে মুখে সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগিয়ে নিল বৃষ্টি। আর যাই হোক, অর্ণব ভাইয়ার সামনে সে কোনো অবস্থাতে অগোছালো অসুন্দর হয়ে যেতে চায় না। নিচে থেকে গাড়ির হর্ন কানে ভাসছে। রিমন এবার পুরোপুরি বিরক্ত, আর দেরি করা চলে না। তাই এবার একরকম দৌড়ে বের হলো টিফিন কেরিয়া নিয়ে। হাসপাতালে পৌঁছানোর আগেই কান্না থেমে গেছে বৃষ্টির। অর্ণবকে পাওয়া গেল ঘুমান্ত অবস্থায়। অ্যানেস্থেশিয়ার ঘোর এখনো পুরোপুরি কাটেনি বলেই হয়তো ঘুমিয়েই সময় পার হচ্ছে তার। মুখটা এখনো কি ভীষণ ফোলা। বৃষ্টি টানা খাবার খেয়ে রায়না বেগম একটু পিঠ ঠেকিয়েছেন চেয়ারে। অনেকে জোর করে বৃষ্টি একটুখানি খাবার খাইয়ে বাড়ি পাঠালো। রাত অবধি এখন বৃষ্টি আর রায়না বেগমই থাকবেন এখানে। রাতে বাসার শেখ এলে সাথে যাবেন তারা, রাতটা রিমনই থাকবে সাথে, এমন কথা হয়েছে। কিন্তু সন্ধ্যের পর আর তা হলো না। হাসপাতালে ওষুধের গন্ধে বৃষ্টি টিকতে পারে না। বিকেলেই শুরু হলো মাথা ব্যথা। বাধ্য হয়েই তাকে নিয়ে রায়না ফিরে গেলেন বাড়িতে। সন্ধ্যের পর আর জোর করে অনেকে বাড়িতে রাখা গেল না। কান্নাকাটি করে দাদিকে বুঝিয়ে একাই চলে এলো হাসপাতালে ভাইয়ের পাশে থাকবে বলে। এরই মাঝে একবার নূপুরের সাথে কথা হওয়ায় নূপুর জানতে পারল অর্ণবের দুর্ঘটনার কথা। ঘটনার মোটামুটি ব্যাখ্যা শুনতে বুকের ভেতর যন্ত্রণা বাসা বাঁধল। ঘটনার সময় তার সাথে দেখা হওয়ার সময়টা তার মানে কি দেখা হওয়ার পরই হলো? নিজের মনকে বোঝাতে লাগলো, অনেক কিছুই মনকে বুঝলো তার কথা। বোঝেনি একটু, বরং অন্তর্দাহ তাকে এক কদম এগিয়ে নিল অর্ণবের দিকে। কোনো দিক বিবেচনা না করেই বাবার কাছে মিথ্যে বলে বেরিয়ে গেল ঘর থেকে। পরনে ছিল বহু দিনের পুরনো এক জামা, তার উপরে ওনা বদলে কোনো রকমে বেরিয়ে এলো সে। সন্ধ্যার পর বান্ধবীর বাড়ি যাওয়ার কথাটা ঠিক হজম হলো না বাবা আর ছোট মায়ের। নাজিম সাহেব মেয়েকে কষ্ট দিতে চান না বলেই রাজি হলেন। তবে তিনি চাইলেন নিজেই পৌঁছে দিয়ে কথা বলে যাবেন অনিতার সাথে। সে সুযোগ আর নূপুর তাকে দেয়নি। মেয়ের কথা মতো নাজিম সাহেবের নূপুরকে নিয়ে এলেন অর্ণবদের বাড়িতে। নূপুরে বলেছে অনি ঢাকায় এসেছে 2 দিনের জন্য, তাই খুব করে চাইছে নূপুরকে সাথে রাখতে। নূপুরের মিথ্যে বলার ধরনটা বাঁকা না হলেও বাবা মেনে নিলেন। বিপত্তিটা হলো অর্ণবদের বাড়ির গেট। রিক্সা থেকে নেমে নূপুর বলল,
তোমার তো দেরি হয়ে যাবে বাবা, তুমি চলে যাও, বাড়ি পৌঁছে কল দিও আমায়। এটুকু কথার পর আর একটু দাঁড়ায়নি নূপুর, তাতে যেন আরো বেশি সন্দিগ্ধ হলেন নূপুরের বাবা। তিনি পুনরায় রিকশায় চলে যেতে নূপুর গেট পেরিয়ে আবারও এলো রাস্তায়। সন্ধে গড়িয়ে রাত নেমেছে শহর জুড়ে। রাস্তার ধারে সোডিয়ামের কৃত্রিম আলোয় রাস্তাঘাট হলদে সাজে সজ্জিত। ভেতর ভয়ে অন্তর পড়ছে, অথচ শরীর জুড়ে সীমাহীন কাঁপুনি শুধুই কান্নার চাপা দেওয়ার সাক্ষী। মিনিট কয়েক নিশ্চল দাঁড়িয়ে থেকেই যেন নিজের অস্তিত্বে বিষাদ অনুভব করছিল নূপুর। তারপর পরের সময়টুকু জোর করে নিজেকে এগিয়ে নিল রিকশায়, রিকশা থেকে হাসপাতালে, আর তারপর প্রিয় সে জল্লাদ মুখ প্রাণ সখার কেবিনের সামনে। ঘড়ির কাঁটা তখন টিক টিক করে জানা দিচ্ছে 8টা বাজার কথা। চোখের বসে হিতাহিত জ্ঞান শূন্য হয়েই চলে এসেছে সে হাসপাতালে। কিন্তু এরপর কি? এতক্ষণে যেন হুঁশ ফিরল তার। প্রিয় বান্ধবীর ভাইয়ের দুর্ঘটনা শুনে এ তমসা ঘেরা রাতে সেইভাবে ছুটে এলো। এমনটাই কি হয়? হতে পারে, কিন্তু এখন কি হবে? চলে তো এসেছে, তবে কি ফিরে যাবে আবার? কাল না হয় দিনের আলোয় এসে দেখে যাবে। মন যে মানে না, অথচ মস্তিষ্ক তাকে সতর্ক করছে, ফিরে যান উপর। মন মস্তিষ্কের চরম লড়াইয়ে যখন মস্তিষ্কের জিত হলো, উল্টো ঘুরে ফিরে যেতে উদ্যত হলো নূপুর, ঠিক তখনই রাগ এলো। নূপুর? বড্ড মিল তাদের দু ভাই বোনের। একই সুরে একই রকম জোর খাটিয়ে ডেকে ওঠে তারা। নূপুরের শক্তি কই এমন ডাক উপেক্ষা করার? সে পেছন ফিরল। কফি হাতে অনিতা ভাইয়ের কেবিনে ঢুকতে যাচ্ছিল। তুই কখন এলি? আমি মাত্র এসছি। চোখে মুখে সংকোচ, ঠোঁটে তার জড়তা। তাহলে ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে তো আসলে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলতে ভুলে গেছি, তাই ভাবলাম। অনিতা জানে তার ভাইকে নিয়ে প্রিয় এই বান্ধবী তার মনে কি চলে, তাই আর ঘাটাতে না চেয়ে সহজ করলো আলাপটা। থাক, চলে যাক রিক্সা। রিমন ভাই আসবে আবার, তিনি না হয় ব্যবস্থা করবে একটা। আচ্ছা। আর কথা বাড়েনি কেউ, বরং অনিত ইচ্ছে করে নূপুরকে কেবিনে পাঠিয়ে আবারও গেল ক্যান্টিনে। নূপুরের জন্য 1 কাপ কফির উছিলায় অনেকটা সময় বসে রইল নিচে। নূপুর কেবিনে ঢুকে বিছানায় তাকালো। লম্বা চওড়া মানুষটা যেন অসুস্থ হয়ে আরো বেশি লম্বা হয়ে গেছে। পা থেকে মাথা অবধি পলক ফেলেই ডুকরে কেঁদে উঠল নূপুর। কালো তো তার সামনে ছিল, শটান দাঁড়ানো, গম্ভীর মুখে কপাল কুচকে। আর আজ জ্বলে যাচ্ছে অন্তর। এ কেমন বেদনা! যার সাথে প্রণয় নেই আর না ভাবের সম্পর্ক, অথচ একতরফা ভালোবাসায় কি ভীষণ যন্ত্রণা তার জন্য। কান্না চাপার চেষ্টা করি আরেকটু এগিয়ে অর্ণবের মাথার কাছে দাঁড়ালো নূপুর। আলতো হাতে স্পর্শ করলো অর্ণবের ফোলা মুখটা। গাল ছুঁয়ে, কপাল ছুঁয়ে আনমনে চোখ বুঝল সে। তাতেই যেন চোখের কার্নিশ ছুঁয়ে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো অর্ণবের চোখের পাতায়। খানিকটা কেঁপে উঠলো চোখের পাতা, ঘুমের রেশও কাটতে লাগলো একটু একটু। নূপুর খেয়াল করলো না তো, কোনো দিক না তাকিয়ে সে করে বসলো দুঃসাহসিক একটা কাজ। একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো অর্ণবের কপালে। বুঝতেই পারলো না তার অধর পল্লবের উষ্ণ ছোঁয়া ঘুমাতো মানুষটার ঘুমকে কেমন তাড়িয়ে দিয়েছে ফু দিয়ে। সে জানতেই পারলো না তার এই চুম্বনের স্বাদ যেমন অনুভব করছে ঘুমাতো মানুষটা, তেমনই সেই দৃশ্য দূর থেকেই দেখে নিয়েছে আরো একজন। চোখের কোণের চিকন জলস্রোত দূর থেকেও স্পষ্ট ধরা পড়ল রিমনের চোখে। 1 1 2, 2 2 4 মিলেই গেল আজ তার কাছে। অনিতার এই বান্ধবীটা কি তবে অর্ণবের মনের মানুষ, নাকি তার দেখাই ভুল? ভুল তো হওয়ার কথা না। অর্ণবের বাড়িতে মেয়েটার উপস্থিতি বান্ধবীর বাড়ি হিসেবেই অত বেশি পাওয়া যেত, এই যুক্তি অগ্রহণযোগ্য লাগে অর্ণবের। কোন উপলক্ষ ছাড়াই প্রায় অনেকবার নূপুর সে বাড়িতে আসতো, শুধুমাত্র অর্ণবের জন্যই। তবে করিডোরে দাঁড়িয়ে মিটে মিটে হাসছে রিমন। এবার তবে বয়সে পিচ্ছি আরো এক ভাবির ব্যবস্থা হয়ে গেল। অর্ণি কফির কাপ হাতে সেখানে এসে রিমনকে দেখে অবাক হলো। হাসছো কেন ভাইয়া? কখন এলে তুমি? এই এই ওদিকে যাও জলদি বলে রিমন নিজে অর্ণিকে টেনে নিয়ে ক্যাবিনের সামনে থেকে দূরে সরিয়ে নিল। কি হয়েছে? ভাই ভাবি হৃদয় গঠিত মুহূর্ত চলছে, আমরা না যাই সেদিকে। বুঝলাম না। বুঝতে হবে না, তোর কফি কার জন্য। নূপুর? সে অন্য কিছু খাচ্ছে, এটা আমাকে দেয়। রিমন ভাইয়া মজার মানুষ, তাদের সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে তার একটা কথাও বোধগম্য হচ্ছে না অনিতার। স্বল্পভাষী মেয়ে অর্ণি আর কৌতূহল প্রকাশ না করে একপাশে দাঁড়িয়ে কাপে চুমুক দিতে লাগলো। রিমনও গরম গরম কফিতে চুমুক দিয়ে টের পেল। ক্লান্তিতে আরাম মিলছে। কাজের চাপ বেশি থাকায় আজ 9টা পর্যন্ত অফিস ঘরেই ছিল। এখন বেরিয়ে সোজা হাসপাতালে এসে উপস্থিত হয়েছে অর্ণিকে নিয়ে।
যেতে, তারপর আবার তাকে ফিরতে হতো রাতটা কাটাতে। ডাক্তার জানিয়েছে অন্তত 10টা দিন তাকে রাখা দরকার হাসপাতালে, শুধুমাত্র পায়ের জন্যই। কাজের মানুষ বাড়ি ফিরে অসাবধানতায় নাড়াচাড়া সমস্যা দ্রুত ঠিক হওয়ার পরিবর্তে আরো খারাপ হতে পারে ভেবেই বাসার শেখ নিজেই বলেছেন কিছুদিন এখানেই থাক। বাড়ি ফিরে রাতে রান্না শেষ করে রায়না বেগম সবে বিছানায় গায়ে এলিয়েছেন একটুখানি বিশ্রামের আশায়। অতিরিক্ত টেনশনে ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত আর প্রচন্ড ঘাড়ের মাথায় এখন চোখে মুখে অন্ধকার দেখছেন, অথচ কাউকেই ডেকে বলতে ইচ্ছুক হচ্ছে না একটুখানি যত্নের জন্য। চোখের পাতা ভারী হয়ে আসছে, তবুও চোখ বুঝে দুদণ্ড ঘুমিয়ে নেওয়ার তো জো নেই। মাথায় ঘুরছে অনিতাটা একা হাসপাতালে কিছু প্রয়োজন হলে কিভাবে কি করবে। বাসার শিখও আজ অফিস থেকে দেরি করে ফিরেছেন। এখন ফ্রেশ হতে বাথরুমে ঢুকেছিলেন, পোশাক বদলে মুখ হাত ধুয়ে বের হতেই স্ত্রীকে বিছানায় দেখেই কপাল কুঁচকালেন। বরাবরই দেখেছেন এই সময়টা রান্না ঘরেই থাকেন উনি, ফিরলে 1 কাপ চা নিয়ে দৌড়ে আসেন। আজ ব্যতিক্রম দেখে বুঝলেন পরিস্থিতির চাপ স্ত্রীকে অসুস্থ করে দিচ্ছে। ঘাড়ির উপর হাত দেখে আন্দাজ করলেন প্রেশার নিয়ন্ত্রণে নেই হয়তোবা। ঘর ছেড়ে বেরিয়ে মেয়ের ঘরের দিকে পা বাড়ালেন। বৃষ্টি পড়ার টেবিলে মাথা ঝুঁকিয়ে বসা। দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে ভাবলেন মেয়েটা বোধহয় পড়তে বসেছে। ঠিক তখনই মনে হলো মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টিকে কাঁদছে। বাবার মন মানল না ফিরে যেতে, তাই ঘরে ঢুকে মেয়ের পেছনে গিয়ে দাঁড়ালেন। এই তো ফোপানোর শব্দ।